নমস্কার। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বিশেষ অনুধ্যান ভারতবর্ষের স্বাধীনতা অর্জন, এই ইতিহাসকে ফিরে দেখা। স্বাধীনতা সংগ্রাম হলো দেশের মাটিকে ফিরে পাওয়ার লড়াই। আমাদের দেশমাতৃকা ব্রিটিশের কাছে পরাধীন ছিলেন 200 বছর। সেই বন্দিদশা থেকে ভারত মাতার মুক্তির স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে দিন গুনছিলেন দেশজননীর প্রতিটি সন্তান। কত প্রাণের বলিদানের পর 1947 সালের 15ই অগস্টে অর্জিত সেই স্বাধীনতা যা আজ ইতিহাস। সে মধ্যরাতে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী বক্তিত রায় বলেছিলেন, সারা বিশ্ব যখন ঘুমোবে ভারত তখন জেগে উঠবে তার স্বপ্ন পূরণের আশায়। আজও সেই স্বপ্ন পূরণের রসদ দেশমাতৃকার প্রতি অকৃত্রিম ভালোবাসা, ত্যাগ, নিঃস্বার্থপরতা, দুর্জয়, সাহস। তবে ভবিষ্যতের পাথেয় খুঁজতে আমাদের অতীতের দিকে ফিরে তাকাতে হয়, বারবার শিক্ষা নিতে হয় ইতিহাস থেকে। ইতিহাসের রাজপথ দিয়েই শুধু হাঁটা নয়, অলিতে গলিতে অনেক সময় সন্ধান করতে হয় অনেক ছোটোখাটো ঘটনার। তখন মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব, সে সময় বেশ কয়েকটি কৃষক বিদ্রোহ হয়েছিল। কৃষকরা ছিলেন সাহসী, নির্ভীক, স্বাধীনচেতা। তারা সরকারি কর্তৃত্ব সহজে মানতেন না। সুলতানদের দুর্বলতার সুযোগে বিদ্রোহ করতেন। এই বিদ্রোহী কৃষকদের দমন করার জন্যে সুলতান গিয়াসউদ্দিন বলবন এক বিশাল সেনাবাহিনী নিয়ে গ্রামের পর গ্রাম লুট করে কৃষকদের হত্যা করে বিদ্রোহ দমন করেছিলেন। ইতিহাস সাক্ষী। বস্তুগত যন্ত্রণা থেকে অসন্তোষের সৃষ্টি হয়, সেই অসন্তোষ থেকে জন্ম নেয় নানা বিদ্রোহ। লর্ড ক্লাইভের কলকাতায় পদার্পণের সময় ইংরেজদের অবস্থা ভালো ছিল না, আর শেষবার তার ভারত ত্যাগের সময় বাংলায় কোম্পানির আধিপত্য বদ্ধমূল হয়ে গিয়েছে। 1176 বঙ্গাব্দ, 76-এর মন্বন্তরে ভয়ঙ্কর দুর্ভিক্ষ এবং মহামারীতে সমস্ত বঙ্গদেশ ছারখার হয়ে গিয়েছিল। হিকে সাহেব লিখেছিলেন, কলকাতায় 15ই জুলাই থেকে 10ই সেপ্টেম্বরের মধ্যে 76,000 লোক প্রাণ ত্যাগ করে। শস্য পর্যাপ্ত পরিমাণ হয়নি, অনাবৃষ্টি, পথঘাট মৃতদেহে পূর্ণ। এই পরিস্থিতিতে কোম্পানি নিজের হাতে দেশের শাসনভার গ্রহণ করল। ওয়ারেন হেস্টিংস হলেন শাসনকর্তা। বণিকের মানদণ্ডের ঐতিহাসিক পরিবর্তন ঘটল রাজদণ্ডে। 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে 20 শতকের প্রথমার্ধ ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ শাসনাধীনে ভারতে অনেক সাংবিধানিক সংস্কার সাধিত হল। 1757 সালে পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর কাছে বাংলার সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ভারতে ব্রিটিশ রাজত্বের সূচনা। এর 1 শতাব্দীর পর সিপাহী বিদ্রোহ। পরের বছর ব্রিটিশ সম্রাজ্ঞী ভিক্টোরিয়া ভারত শাসন আইন অনুসারে কোম্পানির হাত থেকে ভারতের সার্বভৌমত্ব গ্রহণ করেন। ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ শাসনের আওতায় ভারতকে আনার জন্যে 1858 সালের 2রা অগস্ট এই আইন রচিত হয়েছিল। এই আইন অনুযায়ী ভারত শাসনের দায়িত্ব অর্পণ করা হলো ভারত সচিবকে, যাকে সাহায্য করার জন্য আবার ভারত পরিষদ নামে 15 জন সদস্যের একটি পরিষদ গঠন করা হয়। এইভাবে সমস্ত ভারতে একটি কেন্দ্রীভূত প্রশাসন তৈরি হয়েছিল। মানুষের ক্ষোভ, বিক্ষোভ, অসন্তোষ কিন্তু এতে থামল না। ইংরেজি শিক্ষিত মানুষ ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করে ভারতীয়দের অভাব, অভিযোগ, দুঃখের কথা ব্রিটিশ শাসককুলকে জানাতে শুরু করলেন। ক্রমে জন্ম নিল দুভাগে আন্দোলন, নরমপন্থী ও চরমপন্থী। ভারতবর্ষের নানা প্রান্তে নানা রকমের বিদ্রোহ এবং আন্দোলন দেখা দিতে লাগল। অনেক গণবিদ্রোহ সংগঠিত হয়েছিল।
মহাত্মা গান্ধীর ভারতে আগমন জাতীয় সংগ্রামে এক নতুন মাইল ফলক। তিনি আমজনতার সঙ্গে যুক্ত করেছিলেন আন্দোলনকে। অসহযোগ আন্দোলন, ডান্ডি অভিযান, নানান ধরনের প্রতীকী আন্দোলন সৃষ্টি করে তিনি মানুষের কাছে পৌঁছলেন। তার অতি সাধারণ পোশাক দেখে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল তাকে অর্ধনগ্ন ফকির বলেছিলেন। সেই অর্ধনগ্ন ফকির লন্ডনে ব্রিটিশের সঙ্গে গোল টেবিল বৈঠক করতে যান। গান্ধীজির নেতৃত্বে ভারতের আন্দোলন ক্রমশ জোরালো হয়ে উঠতে লাগল। সে আন্দোলনে বঙ্গদেশও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ। স্বামী বিবেকানন্দ ভারতীয় স্বাধীনতার জনক। আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক স্বাধীনতার তিনি পিতা। তার রচনাবলী পাঠ করে কত যুবক স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছেন। সন্ন্যাস গ্রহণ করেও দেশের জন্য যুবকদের প্রাণ কেঁদেছে। শিবজ্ঞানে সেবার আদর্শে নরনারায়ণের সেবার মাধ্যমে দেশ সেবার কাজে তারা ব্রতী হয়েছেন। স্বামীজি যে কথা বলেছিলেন, যেভাবে তিনি যুব সমাজের মনে উৎসাহ উদ্দীপনার জোয়ার এনেছিলেন, সেইভাবেই সুভাষচন্দ্র অনুপ্রাণিত হয়েছিলেন এবং সকলকে অনুপ্রাণিত করতে চেয়েছিলেন। স্বামীজি যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, সে ভারতে শুধু পরাধীনতাই নয়, যাবতীয় শোষণ অত্যাচারের অবসান হবে, ঘটবে গণজাগরণ। মানুষে মানুষে কোনো রকম ভেদাভেদ থাকবে না, নিঃশেষে মুছে যাবে জাতপাত সাম্প্রদায়িকতা। কিন্তু স্বাধীনতা সংগ্রামের এতগুলো বছর অতিবাহিত হওয়ার পরও আজ আমরা পিছন ফিরে তাকালে দেখব কথাগুলি শুধু স্বামী বিবেকানন্দের নয়, পরবর্তীকালে যখন গণপরিষদ গঠিত হয়েছে সেখানেও আলোচনা হয়েছে ভারতীয় নাগরিকদের অধিকার নিয়ে, আলোচনা হয়েছে অস্পৃশ্যতা, জাতপাতের বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য প্রভৃতি নানা বিষয়ে। এবং সেইভাবে সংবিধান রচনা করা হয়েছে যাতে সামাজিক ব্যাধিগুলি থেকে মুক্ত হয়ে ভারতীয় নাগরিকরা স্বাধীনভাবে বাঁচতে পারে। কিন্তু বাস্তব কি বলছে? আজ প্রবীণ নবীনের প্রজন্মগত ব্যবধান যেমন বেড়েছে, তেমনি বেড়েছে শহর গ্রামের ব্যবধান, সামাজিক অসাম্য। এই পরিস্থিতিতে শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা এবং স্বামীজির নির্দেশিত পথই একমাত্র পথ। তাদের দেখানো পথ আমাদের জীবন গঠনে মস্ত বড় ভূমিকা নেবে। যদি মানুষ তৈরি না হয় তাহলে দেশ তৈরি হতে পারে না। স্বামীজি বারবার সংঘের কথা বলেছেন, তাই সংঘবদ্ধ হতে হবে। স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ সরকার ডিভাইড অ্যান্ড রুল নীতি গ্রহণ করেছিলেন এই একটি কারণে, ভারত যাতে ঐক্যবদ্ধ না হয়, যাতে এদেশ খণ্ড বিখণ্ড হয়। কিন্তু অখণ্ড ভারত চেতনায় ভারতের স্বাধীনতা আন্দোলনের মূল শক্তি ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরোধিতা। তখন ভারতের জাতীয় কংগ্রেস একটি বিরাট মঞ্চের ভূমিকা গ্রহণ করেছিল, যে মঞ্চে মিলিত হয়েছিল নানান ভাবধারা। স্বাধীনতা পরবর্তীকালে সেই অখণ্ড ভারতকে আবার খণ্ড খণ্ড করার জন্যে নানা রকম বিচ্ছিন্নতাবাদী প্রয়াস চলছে। সততার মূল্যবোধ যার নেই তাকে কি মানুষ বলা চলে? মানুষের মতাদর্শ বিভিন্ন হতে পারে, কিন্তু বিবেক, মূল্যবোধ ও নৈতিকতায় কোনো ভেদাভেদ থাকতে পারে না। নিজেদের ছোট ছোট স্বার্থগুলিকে বিসর্জন দিতে হবে, সর্বাগ্রে হতে হবে একজন সার্থক মানুষ। তবেই আজ এই বিচ্ছিন্নতাবাদের মধ্যে দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। এই
সমাধান সম্ভব শুধু ঠাকুরমা স্বামীজির দেখানো পথে যদি ভারতবর্ষের মানুষ চলতে পারেন। একমাত্র সেটাই সমাধান। নমস্কার।